হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা ব্লাড ক্লটিং পড়বো, অর্থাৎ রক্ত সঞ্চার বা রক্ত জমাট বাঁধার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আজকে আলোচনা করব এবং এখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা কমপ্লিটলি তোমাদের পড়িয়ে দেবো। এবং ব্লাড গ্রুপ আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি না, কারণ ব্লাড গ্রুপ থেকে ডব্লিউবিপিতে সেরকম কোনো প্রশ্ন আসে না। যদি ফার্দার আমার মনে হয় যে ব্লাড গ্রুপটাও তোমাদের পড়িয়ে দেওয়া উচিত, বা তোমাদের যদি খুব ইচ্ছে থাকে ব্লাড গ্রুপটা পড়ার জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং আমি তাহলে কীরকম কমেন্ট আসছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ব্লাড গ্রুপ পড়িয়ে দেবো। কিন্তু ব্লাড গ্রুপ থেকে সেরকম প্রশ্ন দেখাই যায় না, তো সেই কারণেই আমি ব্লাড গ্রুপটা তোমাদেরকে করাচ্ছি না। তো আজকে ব্লাড ক্লটিংটা পড়িয়ে দেবো। ক্লটিং থেকে 3-4টে প্রশ্ন কমন আসে। এই 3-4টে প্রশ্ন কমপ্লিটলি যদি পড়ে নাও তাহলে রক্ত সঞ্চার বা ব্লাড ক্লটিং তোমাদের পুরো হয়ে যাবে, বা রক্ত জমাট বাঁধার পদ্ধতি পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই 3-4টে প্রশ্ন পড়ার জন্য জাস্ট একটু আমাদেরকে বুঝতে হবে যে রক্তটা জমাট বাঁধে কি করে। তো এই যে রক্ত জমাট বাঁধার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলে ক্যাসকেডিং পদ্ধতি। ক্যাসকেডিং প্রসেস। তো এটা মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো। এই প্রসেসটা হতে টোটাল কত মিনিট সময় নেয়? 4 মিনিট। তো এই প্রশ্নটা আসতেই পারে যে রক্ত জমাট বাঁধতে অ্যাপ্রক্সিমেটলি কত মিনিট সময় লাগে, সেটা হচ্ছে 4 মিনিট সময় লাগে। মিনিমাম 4 মিনিট সময় লাগে। ম্যাক্সিমাম হচ্ছে বডি হিসেবে ডিফাইন করে, বা ব্লাড প্রেশার কীরকম সেরকম হিসাবেও ডিফাইন করে যে কতটা সময় লাগবে। মিনিমাম 4 মিনিট হচ্ছে সময় লাগবে। এবার হচ্ছে কি কি স্টেপ হয়ে তোমার ব্লাড ক্লটিংটা হয়, বা কোনো জায়গায় কেটে গেলে একটু পর আমরা একটু চেপে ধরে থাকি, যদি হাতটা কেটে যায় হাতটা একটু চেপে ধরে থাকি, কিছুক্ষণ পর দেখি যে রক্ত আর বেরোচ্ছে না। তো সেরকম যে এই যে প্রসেসটা, এই যে ক্লটিংয়ের প্রসেসটা, এটা কতগুলো স্টেপে হয় সেই স্টেপগুলো এবার পড়বো। তো ফার্স্টে হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ বা স্টেপ অফ ব্লাড ক্লটিং, আমি ইংলিশেই লিখলাম, বাংলাতে লিখে দিচ্ছি, রক্ত জমাটের প্রসেস। তো কি কি স্টেপ হয়? তো ফার্স্ট স্টেপ দেখো, 1 নম্বর স্টেপে হয় আমাদের যে প্লেটলেটস থাকে। আমরা কি বলেছিলাম যে ব্লাডের মধ্যে 2 ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে 3 ধরনের পদার্থ থাকে। সেটা হচ্ছে তোমার ডব্লিউবিসি, আরবিসি আর প্লেটলেটস। তো আরবিসি, ডব্লিউবিসি আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে না, সাহায্য করে কে? প্লেটলেটসের রাসায়নিক নাম কি? থ্রম্বোসাইট। তো আমি এখানে লিখে দিচ্ছি থ্রম্বোসাইট, পাশে আমি প্লেটলেটসও লিখে দিচ্ছি, প্লেটলেটস। তো এই থ্রম্বোসাইট যখন এয়ারের বা বায়ুর সংস্পর্শে আসে, কেটে গেলে তো রক্ত আমাদের বাতাসের সংস্পর্শে আসে, তো বায়ুর সংস্পর্শে যখন আসে বা বাতাসের সংস্পর্শে যখন আসে, তখন সেটা তৈরি হয় থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে, প্লাস্টিন। সেকেন্ড স্টেজে কি হয়? সেকেন্ড স্টেজে এই যে থ্রম্বোপ্লাস্টিনটা তৈরি হলো, সেই থ্রম্বোপ্লাস্টিন একটা হচ্ছে ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে, থ্রম্বোপ্লাস্টিন কার সঙ্গে যুক্ত হয়? ক্যালসিয়ামের সঙ্গে, ক্যালসিয়াম ধাতুর সঙ্গে যুক্ত হয়, Ca, এর সঙ্গে যুক্ত হয়, দিয়ে এনার্জাইজ করে কাকে? এনার্জাইজ করে প্রোথ্রম্বিনকে। স্পেলিংটা ঠিক করে লিখি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের হয়তো সমস্যা হতে পারে, তো আমি তাদেরকে বলবো তোমরা দেখে নিতে। প্রোথ্রম্বিন, 1 সেকেন্ড, স্পেলিংটা ঠিক করে লিখছি। প্রোথ্রম্বিন, বাংলাতেও লিখে দিচ্ছি, প্রোথ্রম্বিন। তো প্রোথ্রম্বিনের সঙ্গে এই যে থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়ামটা প্রোথ্রম্বিনের সঙ্গে বিক্রিয়া করে, বা প্রোথ্রম্বিনকে এনার্জাইজ করে। এনার্জাইজ করার পর কি তৈরি করে? তৈরি করে থ্রম্বিন তৈরি করে। আমি ইংলিশেও লিখে দিচ্ছি, থ্রম্বিন তৈরি করে। এই থ্রম্বিনটা হচ্ছে ফাইব্রিনোজেন প্রোটিনের সঙ্গে, আমরা পড়েছিলাম যে রক্তের মধ্যে প্রোটিন থাকে ফাইব্রিনোজেন। তো থার্ড স্টেপে কি হয়ে যায়? থার্ড স্টেপে হচ্ছে এই থ্রম্বিন কি করে? ফাইব্রিনোজেন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে, বা ফাইব্রিনোজেনের সঙ্গে মিক্সড হয়ে ফাইবিন তৈরি করে,
ফ্রাইবিনোজেন, ইংলিশেও লিখে দিচ্ছি ফ্রাইবিনোজেন। তো ফ্রাইবিনোজেন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? ফ্রাইবিন তৈরি করে, ফ্রাইবিন তৈরি করে। তো মনে রাখবে, থ্রম্বোসাইট বা প্ল্যাটিলেটস বাতাসের সংস্পর্শে এলে থ্রম্বোপ্লাস্টিন হয়ে যায়। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কাকে এনার্জাইজ করে? প্রোথ্রম্বিনকে এনার্জাইজ করে। তার মানে এরা দুজন এনার্জাইজ করার কাজে লাগে, এবং প্রোথ্রম্বিনের সঙ্গে এরা দুজন মিক্সড হয়ে থ্রম্বিন তৈরি করে, এবং থ্রম্বিন ফ্রাইবিনোজেনের সঙ্গে যুক্ত হয়ে ফ্রাইব্রিন তৈরি করে। এবার এই ফ্রাইবিনটা হচ্ছে আমাদের ব্লাড ক্লটিংয়ের কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণ হচ্ছে এই ফ্রাইবিনটা হচ্ছে জালিকার মতো। তো যেই জায়গাটা কেটে যায় সেই জায়গাটাই, ধরে নাও এটা হাত, এখানে ধরে নাও কেটে গেল, তো এই জায়গাটা কেটে গেলে এখানে না এই থ্রম্বিনটা জালিকার মতো হয়ে, মানে জাল আকারে তৈরি হয়ে এখানে আটকে যায়। তো সেই কারণে কি হয়, এর মধ্যে আরবিসি, ডব্লিউবিসি, তারপর হচ্ছে অন্যান্য রক্তের পদার্থগুলো এসে জাস্ট জালের বাইরে বেরোতে পারে না, জালের বাইরে সেটে যাওয়ার পরে আর রক্ত আমাদের বাইরে বেরোয় না, রক্ত জমাট বেঁধে যায়। তো জাস্ট মনে রাখবে যে ফ্রাইবিন যেটা তৈরি হলো সেটা হচ্ছে জালিকা আকারে তৈরি হলো, সেটা হচ্ছে ওই জালিকাটা আরবিসি, ডব্লিউবিসি এবং অন্যান্য প্ল্যাটিলেটসকেও নেট থেকে বাইরের দিকে যেতে দেয় না, এই কারণে রক্ত জমাট বেঁধে যায়। তো এখানে ফোর্থ স্টেজে কি হয়ে গেল? ফ্রাইবিন যেটা জালিকা মতো, ফ্রাইবিন জালিকা কি করে? রক্ত জমাট বাঁধিয়ে ফেলে। কিভাবে জমাট বাঁধিয়ে ফেলে? আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটিলেটসকে বাইরে বেরোতে না দিয়ে। তো এখানে ডব্লিউবিসি, আরবিসি এবং প্লেটিলেটসকে বাইরে না বেরোতে দিয়ে। তো আলটিমেটলি কি হয়ে গেল? আলটিমেটলি আমার রক্ত জমাট বেঁধে গেল। তো আমি প্রসেসটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি কি হলো। সবচেয়ে প্রথমে থ্রম্বোসাইট বা প্ল্যাটিলেটস বাতাসের সংস্পর্শে এলো, তারপর সেটা থ্রম্বোপ্লাস্টিন তৈরি করলো। তারপর থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কাকে এনার্জাইজ করলো? প্রোথ্রম্বিনকে এনার্জাইজ করলো। প্রোথ্রম্বিনকে এনার্জাইজ করার পর কি তৈরি হলো? প্রোথ্রম্বিন হয়ে গেল থ্রম্বিন। এবার থ্রম্বিন ফ্রাইবিনোজেন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো? ফ্রাইবিন তৈরি করলো। সেই ফ্রাইবিনটা কিসের মতো দেখতে? জালের মতো দেখতে। সেই জালের মতো দেখতে অংশটা কি হলো? যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা, ধরে নাও এই জায়গাটা আমার কেটে গেছে, তাহলে এখানে ফ্রাইবিন যেটা তৈরি হলো সেটা এখানে একটা জাল আকার তৈরি করবে। তো এই জাল আকার তৈরি করলে ভেতর থেকে রক্ত যতই এখানে আসুক কি হবে? এই জাল থেকে বেরোতে পারবে না। যেমন মাছ যেরকম জালে আটকে যায়, সেই রকমই আরবিসি, ডব্লিউবিসি এবং তোমার প্লেটিলেটস, এগুলো সব এই জালে আটকে যায়, এবং এর ফলে কি হয়? আর রক্ত বাইরে বেরোতে পারে না, এবং আলটিমেটলি একটা রক্ত জমাট বেঁধে যায়। কিছুদিন পর যে জায়গাটা দেখবে কেটে গেছে, জাস্ট একদিন বা দুদিন পর দেখবে ওই জায়গাটায় একটা ব্ল্যাক আকারের যে কালো এক্সট্রা চামড়া বা রক্ত যে জমাট বেঁধে গেল সেইটা জমে থাকে, দুদিন পর সেটা উঠে যায়, আস্তে আস্তে এটা রিপেয়ার হয়ে যায়। তো রক্ত জমাট বাঁধার প্রসেস আমরা পড়ে নিলাম। এবার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, কে হেল্প করে? রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? তো এটা হেডিং দিচ্ছি। আচ্ছা, এর পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিও। রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? কে সাহায্য করে? ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? তো ফার্স্ট কে সাহায্য করলো? প্ল্যাটিলেটস। ফার্স্ট আমরা দেখলাম প্ল্যাটিলেটস বাতাসের সংস্পর্শে এসে রক্ত জমাট বাঁধার কাজটা শুরু করলো। তো এবার যদি বলে যে রক্ত জমাট বাঁধতে আরবিসি না ডব্লিউবিসি না প্লেটিলেটস সাহায্য করে, তাহলে প্রত্যেকে আনসার দিতে পারবে যে প্লেটিলেটস সাহায্য করে। তারপর দেখো, যদি বলে প্রশ্ন যে কোন প্রোটিন সাহায্য করে, প্রোটিনের মধ্যে কে সাহায্য করে, তাহলে প্রোটিনের মধ্যে আমরা দেখলাম ফ্রাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। ফ্রাইবিনোজেন এবং প্রোথ্রম্বিন। কি স্পেলিং হয়? প্রোথ্রম্বিন।
ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন প্রোটিন সাহায্য করে রক্ত জমাট বাঁধতে। এবার যদি তোমাকে প্রশ্ন করে যে কোন মেটাল বা কোন ধাতু আমাদেরকে হেল্প করে রক্ত জমাট বাঁধতে, তো ধাতুর মধ্যে হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট এবং এই পয়েন্টটা এতটা যেটা পড়লাম সেখান থেকে প্রশ্ন নাও আসতে পারে, বাট এই স্লাইডটা থেকে প্রশ্ন আসবে যে কোন ধাতু সাহায্য করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ধাতু সাহায্য করে। এবার সব থেকে বড় প্রশ্ন বা সব থেকে মোস্ট রিপিটেড যে প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে হেল্প করে। তো ভিটামিনের মধ্যে কোনটা? ভিটামিনের মধ্যে হচ্ছে ভিটামিন কে। তো প্রশ্ন আসে যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা হচ্ছে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবং এখানে আমরা রক্ত জমাট বাঁধার প্রসেসে কোনো জায়গাতেই আমি কে দেখতে পেলাম না, কিন্তু কে জাস্ট প্রত্যেক প্রসেসটাকে এনার্জাইজ করে বা প্রসেসটাকে বা সম্ভব প্লেটিলেটসকে ভিটামিন কে এনার্জাইজ করে বা পুরো প্রসেসটাকে ভিটামিন কে এনার্জাইজ করে, এই কারণে রক্ত জমাট বাঁধে। তো সেই কারণে ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে হেল্প করে। তো এটা মনে রাখবে যে প্লেটিলেটস হেল্প করে, প্রোটিনের মধ্যে ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন প্রোটিন হেল্প করে, ধাতুর মধ্যে ক্যালসিয়াম হেল্প করে, আর ভিটামিনের মধ্যে ভিটামিন কে হেল্প করে। এবার দেখো আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো সব কোথায় তৈরি হয়? এগুলো সব তৈরি হয় লিভারে। তো এটা মনে রাখবে যে ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন লিভারে তৈরি হয়। এবার আমরা ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধাটা পড়ে নিলাম। এবার রক্ত তো বাইরে বেরোলে জমাট বাঁধলে সেটা আমাদের লাভ আছে, কারণ কেটে গেলে যাতে রক্ত পুরো শরীর থেকে রক্ত না বেরিয়ে যায়। কিন্তু যদি রক্ত দেহের ভেতরে জমাট বেঁধে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে যে রক্ত যে পাইপটা দিয়ে বা যে ভেন দিয়ে বা যে আর্টারি দিয়ে বইছে, মানে যে ধমনী বা শিরার মধ্যে দিয়ে বইছে, তার মধ্যে যদি কোনো একটা জায়গায় রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো আর রক্ত যেতে পারবে না। সেই কারণে কি হবে? রক্তর এখানে ব্লাড প্রেশার এতটাই বেশি হয়ে যাবে যে এই যে পাইপ বা শিরাটা আমার ফেটে যাবে। তো সেই কারণে আমাদের মৃত্যু ঘটতে পারে। তো দেহের মধ্যে রক্ত জমাট বাঁধা উচিত নয়। দেহের যেখানে কেটে গেছে শুধুমাত্র সেই পোর্শনে রক্ত জমাট বাঁধা উচিত। তো দেহের মধ্যে কারণ আমরা দেখলাম রক্তের মধ্যে প্লেটিলেটস থাকে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন থাকে, তো দেহের মধ্যেও তারা রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। কিন্তু দেহের ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন? তার একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে বলে অ্যান্টি ক্লটিং, বা হচ্ছে বাংলাতে কি বলে জানি না আমি, অ্যান্টি ক্লটিং বলে। অ্যান্টি ক্লটিং মানে হচ্ছে রক্ত জমাট বাঁধার উল্টো প্রসেস, অ্যান্টি ক্লটিং। তো এই অ্যান্টি ক্লটিংয়ে যে হেল্প করে, যে প্রোটিন হেল্প করে, সেই প্রোটিনের নাম হচ্ছে হেপারিন প্রোটিন। এই হেপারিন প্রোটিনটাও লিভারেই তৈরি হয়। কোন প্রোটিন যদি বলে যে দেহের মধ্যে রক্ত জমাট না বাঁধতে হেল্প করে কোন প্রোটিন, তাহলে সেটা হচ্ছে হেপারিন প্রোটিন, হেপারিন। তো কেউ যদি না জানো হেপারিন প্রোটিন কোথায় তৈরি হয়, দেখো আমরা হেপা ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি যে এটা লিভারে তৈরি হয়। তো লিভারে তৈরি হয় হেপারিন প্রোটিন, আর সেটা দেহের মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো এটা মনে রাখবে, যখন হেপারিন প্রোটিন দেহের মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কিভাবে? কারণ হচ্ছে রক্তের মধ্যে যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন থাকে, এদের থেকে হেপারিনের এনার্জি বেশি। হেপারিন এনার্জি বেশি থাকে এবং ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিনকে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো এইভাবে রক্ত জমাট বাঁধার উল্টো প্রসেসে হেপারিন প্রোটিন হেল্প করে। এবার দেখো হেপারিন প্রোটিন কোথায় কাজ করে? শুধুমাত্র শরীরের ভেতরে কাজ করে। এটা মনে রাখবে, হেপারিন কোথায় কাজ করে? শরীরের ভেতরে। কিন্তু হেপারিন প্রোটিন যদি শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, মানে বাতাসের সংস্পর্শে এলে হেপারিন প্রোটিন কাজ করতে পারে না, তখন ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন হয়ে যায় শক্তিশালী এবং তারা রক্ত জমাট বাঁধিয়ে ফেলে। তো এটা হয়ে যাচ্ছে, এটা মনে রাখবে যে হেপারিন বাতাসের সংস্পর্শে এলে কাজ করে না। তো মনে রাখবে বাতাসের সংস্পর্শে হেপারিন কাজ করতে পারে না, কারণ হেপারিন প্রোটিন মরে যায়। তো সেক্ষেত্রে ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন হয়ে যায় শক্তিশালী, তাই তারা ব্লাডকে জমিয়ে দিতে পারে। কিন্তু শরীরের ভেতরে হেপারিনের শক্তি বেশি, সেই কারণে ব্লাডকে জমাতে দেয় না। তো এটা জাস্ট মনে রাখবে। অ্যান্টিক্লটিংটাও আমি তোমাদের পড়িয়ে দিলাম, এবং হচ্ছে হেপারিন প্রোটিনটা ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখছি, এটা পড়ে রাখবে। আর একটা জিনিস পড়ে রাখবে, এই যে তিনটে প্রোটিন যেটা ব্লাড ক্লটিং বা অ্যান্টি ক্লটিংয়ে আমাদের হেল্প করলো,
কি কি? ফ্রাইব্রিনোজেন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে তোমার হেপারিন। এরা প্রত্যেকে কোথায় তৈরি হয়? প্রত্যেকে তৈরি হয় লিভার বা যকৃতে। তো এটা মনে রাখবে, লিভার বা যকৃতে তৈরি হয় ফ্রাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এবং হেপারিন প্রোটিন। তো এতটুকু পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর একটা ছোট্ট ইনফরমেশান, যদিও পরীক্ষাতে আসবে না, সেটা হচ্ছে যাদের এরকম কিছু জনের সমস্যা হয় যে রক্ত কেটে মানে হাত কেটে গেলে বা পা কেটে গেলে বা বডির কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে পারে না, মানে রক্ত বেরিয়েই চলে যায়, তো জমাট বাঁধতে পারে না। তো এটা হচ্ছে তোমার এই ধরনের ডিজিজ বা এই ধরনের রোগকে আমাদের বলা হয় যে হিমোফোলিয়া। এটা মনে রাখবে, হিমোফোলিয়া রোগ যাদের রয়েছে তাদের রক্ত জমাট বাঁধে না। হিমোফোলিয়া রোগ লিখে রাখে, রোগে কি হয়? রক্ত জমাট বাঁধে না। তো এটা মনে রাখবে, হিমোফোলিয়া যাদের রোগ রয়েছে তাদের রক্ত জমাট বাঁধে না। তো জাস্ট এতটুকু পড়লেই তোমাদের সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। আমি রক্ত পুরোটা পড়িয়ে দিলাম। এরপর আমি তোমাদেরকে পড়াবো হার্ট পড়াবো বা হৃৎপিণ্ড পড়াবো, এবং হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্ত সঞ্চারের পুরো প্রসেস, সঞ্চালনের যে প্রসেস বা সার্কুলেটরি সিস্টেম, সেই সিস্টেমটা কভার করিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।